উর্মির ফোন পড়ে আছে। মেঘনাকে দৌড়ে ঝাপড়ে ধরল উর্মি। মেয়েটা হঠাৎই তীব্র আর্তনাদ করে উঠেছিল। ব্যথায় কাতরে উঠছে। দু চোখের ধার বেয়ে নেমে যাচ্ছে গরম জলের স্রোত। মেঘনার চোখ দুটো ক্লান্তিতে বুঝে এলো বোধহয়। আর তারপরই সব অন্ধকার হয়ে এলো। হাতটা এখনও পেটে চেপে রাখা, যেন বাচ্চাটিকে পরম আদরে জড়িয়ে রেখেছে এক মা। 3টা দিন কম নয়। উর্মিকে পাওয়া যাচ্ছে না ফোনে। সৌমেন অসুস্থ থাকাতে আজকাল অফিসেও যেতে পারছে না। তাই মাহফুজ সাহেবই যান। তার কাছে খবর এসেছে উর্মি কোনো ইনফর্ম করা ছাড়াই 3 দিন অফিস কামাই দিয়েছে। তিনি ফোন করলেন অথচ ফোন অফ বলছে। উর্মির বাসায় যাবে বলে স্থির করলেন তিনি। ছেলেকে বলে ছেলেও চিন্তিত হলো। সচরাচর উর্মি এমন করে না। আর সৌমেন তো নিজ চোখে দেখেছে কাজের প্রতি উর্মির কী ভালোবাসা। মাহফুজ সাহেব ঠিকানা অনুযায়ী উপস্থিত হলেন। 4তলা বাড়িটা দেখে ভ্রু কুঁচকালেন। কোন তলাতে থাকে উর্মি? মেঘনার মাথায় হাত বোলাচ্ছে উর্মি। গত 3 দিনে কি ঝড় গিয়েছে ওর উপর দিয়ে সেটা আল্লাহ ব্যতীত আর কারো জানার কথা না। সত্যি বলতে আপাকে পাগলের মতো ভালোবাসে, আর তার অনাগত সন্তানকে নিজ সন্তানের মতো। এতটা ভালোবাসে যে অন্ত যদি সেটা দেখতে পেত তাহলে নিশ্চয়ই হিংসে করত। উর্মি দেহ বাঁকিয়ে বসে আছে। তখনই তুলে এসে বলল মাহফুজ স্যারের কথা। কয়েক সেকেন্ড চুপ থেকে উর্মি উঠে এলো। বুঝতে পারল গত 3 দিনে অনুপস্থিত হওয়ার জন্য কোনো ইনফর্ম করা হয়নি। ফোনটা ভেঙে গেছে, আর নাম্বারগুলো অন্য কোথাও তোলা নেই। এমনকি কার্ডটা কোথায় আছে সেটাও খেয়াল নেই। উর্মি প্রথমেই গেল না। আগে চুলায় গরম পানি বসালো, তারপর সেটাতে চিনি, দুধ আর কফি পাউডার দিয়ে মোটামুটি একটা কফি বানিয়ে নিল। মাহফুজ সাহেব চারপাশে চোখ বুলাচ্ছিলেন। বাড়িটা মোটামুটি পুরনো, রং উঠে গেছে দেয়ালগুলোতে, তবুও ঘরগুলো পরিপাটি গোছানো। ঠিক যেমন প্রাচুর্যতা নেই, ঠিক তেমনি নেই অভাব। সালাম দিয়ে বসলো উর্মি। প্রথমে নিজের জন্য সাফাই না গিয়ে বলল, সৌমেন স্যার কেমন আছেন স্যার? ভালো, তবে এখনও উইক। ঝিমুনি আসে সারাক্ষণ। ঠান্ডা লেগে আছে এখনও? হ্যাঁ, সেটা তো জন্মব্যাধি। ছেলেটা আমার শ্বাস নিয়ে কত কষ্টই না করলো জীবনে, তবে মাঝেই সুস্থই ছিল। হঠাৎ করে আবার কী যে হলো? একটু থামলেন ভদ্রলোক। কফিটা হাতে তুলে নিয়ে আবার বললেন, বুঝলে সৌমেন নাকি টেস্ট করিয়েছি, অথচ কোনো রোগ ধরা পড়েনি। ভাবছি বিদেশ পাঠাবো। ভালো ভেবেছেন স্যার, আগে থেকে চিকিৎসা করা উচিত। তা উর্মি, তোমার কি অবস্থা? 3 দিন ধরে খোঁজ খবর নেই। উর্মি নিঃশ্বাস নিল, লম্বা এক নিঃশ্বাস, আর তারপরে বলল, সেই রাত্রিতে মেঘনার হঠাৎ ব্যথা উঠে যাওয়ার কথাটা। মাঝে শুধু বাদ দিল শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। উর্মির গলাটা নুয়ে আসে বারবার। মাহফুজ সাহেব আশ্বস্ত করে আরও 2 দিন ছুটি কাটাতে বললেন। তবে উর্মি জানালো সে কাল থেকে অফিসে যাবে। এমনিতেই কোম্পানির অবস্থা ভালো যাচ্ছে না। সিম কার্ডটা নতুন ফোনে লোড করতেই সমীরের কল এলো। নাম্বারটা একেবারে মুখস্থ না থাকলেও চিনতে অসুবিধা হলো না মোটেও। সময় না নিয়ে রিসিভ করলো উর্মি। হ্যালো হ্যালো উর্মি, তোমার নাম্বার বন্ধ কেন বলে? অফিসও যাওনি গত 3 দিন। কি হয়েছে? সব ঠিকঠাক তো? তুমি ঠিক আছো তো? শান্ত হ সমীর, আমি ঠিক আছি। হ্যাঁ ঠিক আছো বুঝলাম, তবে ফোন কেন অফ? ফোনটা ভেঙে গেছে, নতুন ফোন কিনে নিয়ে আসলাম আজ। ও আচ্ছা, খুব টেনশনে ছিলাম। আচ্ছা শোনো, রাখছি এখন, অফিসে আছি। চেয়ারে বসলো সমীর, হাতে পাসপোর্ট আর প্লেনের টিকিট। গত 3 দিনের টিকিট পাচ্ছিল না কোনো মতেই। আজকেরটাই পেয়েছে, সেটাও অনেক কষ্টের পর। যাওয়ার আগে আবার উর্মিকে কল করেছিল যদি কোনো খোঁজ আসে। একটু করে হাসলো সমীর। তবে সেদিনের বলা ভালোবাসি শব্দটা শুনতে পায়নি উর্মি। শখ করে বলা মূল্যবান শব্দগুলো মূল্যহীনই ঠেকল। হঠাৎই জোরালো শব্দ এলো কানে। আকাশের পানে দৃষ্টি দিতেই দেখতে পেল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে প্লেনটা। নাক ফুলে বসে আছে সৌমেন। প্রচণ্ড রাগে কেঁপে উঠল সে। একটু দূর থেকে চোখের পানি ফেলল মাইশা। কল্লোলটার জন্য বারবার বকা খাচ্ছে সে। এমনিতেই মাথা ঠিক নেই সৌমেন স্যারের, তার উপর বারবার কল্লোলের জন্য কাজকর্মে ভুল করে বসছে। সরি বলে বেরিয়ে গেল সে। সৌমেন দুর্বল শরীরটাকে সতেজ রাখার চেষ্টা করছে। বাবাকে জোর করে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। এটা তার বিজনেস। সে চায় বাবার টাকাকে স্পর্শ না করে একটা ভালো পজিশন দিতে। অবশ্য পেরেছিল বটে, তবে আচানক কী যেন হয়, আর সুন্দর করে গড়ে ওঠা পরিকল্পনা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এদিকে শরীরের যে হাল, উর্মি নক করতে ভয় পায়। একটু আগেই দেখেছে মাইশা ম্যাম চোখ মুছে বের হলো। নিশ্চয়ই স্যার রেগে আছেন। এদিকে উর্মিও যে খুব ভালো কাজ করে যাচ্ছে তেমন না, অসাধারণ কিছুই হচ্ছে না। এর ফলে কোম্পানির অবস্থা আরও নিচু হতে শুরু হয়েছে। উর্মি শ্বাস নিল, এতে অনেকটা স্বস্তি এলো। তারপর নক করলো। শীতল কণ্ঠটা অনুমতি দিতে প্রবেশ করলো উর্মি। সালাম দিয়ে বলল, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং উর্মি, বসো। এখন আপনি কেমন আছেন স্যার? ভালো, তবে তোমরা সবাই ভালো থাকতে দিচ্ছ না আমায়। জি স্যার, এই যে
অসাধারণতা পাচ্ছি না। প্রায় সব ভুলভাল কাজ হচ্ছে, এতে লস না হোক তবে বেনিফিট তো আসছে না, আর টাইম ওয়েস্ট তো হচ্ছেই। সেদিক থেকে বলতে গেলে ক্ষতিই হচ্ছে। দুঃখিত স্যার, তবে আমরা সবাই চেষ্টা করব, নিশ্চয়ই ভালো কিছু হবে, সেটাই দেখার অপেক্ষা। কফি খাবে? ওকে। বেল প্রেস করে সৌমিন কফি আনতে পাঠালো। ততক্ষণে আরও কিছু কথা হলো দুজনার। সৌমিন জানালো বাবা খুব চাপ দিচ্ছে ফরেন কান্ট্রিতে গিয়ে চেক আপ করার জন্য, আর সে নিজেও এখন সেটাই চাচ্ছে। এদিকটা একটু গুছিয়ে তারপরেই যাবে বলে মনস্থির। বাসায় ফিরতে একটু লেটই হলো। রাত তখন 10:30। উর্মি ছাতা গোটালো। যা বৃষ্টি হচ্ছে না বাহিরে, দাঁড়িয়ে থাকাই মুশকিল। ঘরের সামনে গিয়ে বুঝতে পারলেও নতুন কেউ এসেছে, আর জুতোর মাপ দেখে অনেকটাই নিশ্চিত হলো মানুষটি কে হতে পারে। স্বাভাবিকভাবে ভেতরে এলো। ড্রয়িং রুমে কেউ নেই, যা বোঝার বুঝলো উর্মি। ব্যাগপত্র ড্রয়িং রুমে রেখেই আগে ফ্রেশ হলো, তারপর জামা বদলে আপার রুমে গেল। নয়ন মেঘনার পা ধরে বসে আছে। উর্মিকে দেখে নয়ন নড়ল না এক চুল। মেঘনা দ্রুত সরে আসার চেষ্টা করলো। ইশারা স্থির থাকতে বলল উর্মি। কেমন আছে নয়ন ভাই? উর্মি, বোন মাফ করো আমায়। কিসের জন্য? তোমার আপার খেয়াল না রাখার জন্য। প্লিজ মাফ করো। মাফ তাকে করা যায় যে ভুল করে, আর আপনি তো করেছেন অন্যায়। সরি নয়ন ভাই, আমি আপনাকে মাফ করতে পারলাম না, আর না আপনার সৃষ্টিকর্তা আপনাকে মাফ করবে। কেন জানেন? কারণ আপনি আপনার স্ত্রীর গর্ভে থাকা নিজ সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছেন। মিথ্যে। থামেন নয়ন ভাই, আপনি নিজের হয়ে সাফাই গাইতে পারেন, তবে ছবি কখনো মিথ্যে বলবে না। ছবির কথা শুনে বসা থেকে উঠে পড়ল নয়ন। উর্মি তাচ্ছিল্য করে তাকালো। এত সময় চুপ থাকলেও এবার মেঘনা মেজাজ হারালো। চিৎকার করে উঠল, বকা দিয়ে বলল, তুই আমার সন্তানের দিকে নজর দিয়েছিস? আমার ফুলের মতো বাচ্চা, যে কিনা এই পৃথিবীর আলো দেখতে পেল না এখনও। মেঘনা, কি বলছো এসব? আমি কেন আমার সন্তানের ক্ষতি করব? তোমাদের ভুল হচ্ছে। তুই আর লুকাতে পারবি না জানোয়ার। তিক্ত রাতের আধারে সোহাগ দেখিয়ে দিনের আলোতে আমার অন্ধ করে রেখেছিলি তুই। তোর মা আমাকে দিয়ে এত কাজ করিয়েছেন, তবু আমি চুপ ছিলাম। তুই তো রাতে এসে ঠিকই আমার যত্ন নিতি। এসব ভেবে আমি মুখ বুজেছিলাম। সেদিন যে বাথরুমে পড়ে গিয়েছিলাম, সেগুলো সব ছিল তোর প্ল্যান, যাতে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলি, আর তুই অতি সহজে ডিভোর্স দিতে পারিস, আর ওই নতুন মেয়েটাকে বিয়ে করতে পারিস। নোংরা মেয়েটাকে, কি যেন নাম? খুব পয়সা, তাই না? তোর মিথ্যে দরদে জানি না আমার সন্তানটা কেমন আছে, তবে এই কথা মাথায় রাখ, তোর ডিভোর্স পাবি না তুই। আমি যত দূর যাওয়া লাগে যাব, আর আমার সন্তানও এই পৃথিবীর আলো দেখবে। কথা বলতে বলতে মেঘনা বেডের উপর বসে পড়ল। উচ্চ সুরে কথা বলাতে পেটে খুব ব্যথা করছে। উর্মি নয়নের নিকট এসে দাঁড়ালো। শুধু বলল, আমার আপা কি দোষ করেছিল নয়ন ভাই? সে দেখতে খারাপ, নাকি আপনাকে শারীরিকভাবে খুশি করতে পারেনি? বলেন কি দোষ আমার আপার? বড় শখ করে আব্বা বিয়ে দিয়েছিল। আমার আপার পেছনে তখন পুলিশ সুপারের ছেলেও আলিদ ভাই ঘুরঘুর করছে। আপনার থেকে দেখতে হাজার গুণ সুন্দর। আপার বান্ধবীরা জানেন কি বলেছিল বিয়ের দিন? বলেছিল, মেঘনা তুই কাকে বিয়ে করছিস? এই ছেলে থেকে আলিদ ভাই কত সুন্দর, পয়সাও তো কম না, আর তুই কিনা এই সাদামাটা সাধারণ জব করা এক ছেলেকে বিয়ে করিস। আপা সেদিন খুব হেসেছিল আর বলেছিল শখ করে বিয়ে করছি রে। এইটুকু বুঝেছি, এই ছেলে আর যাই হোক আমায় কাঁদাবে না। আমার আপার শখের বিয়েটা কেন এমন হলো নয়ন ভাই? বলেন কেন আমার আপার কপালটা এভাবে পড়ল? কি দোষ ওই ফুটফুটে বাচ্চাটার? সে কেন পাচ্ছে বাবার অবহেলা? শুধুই টাকা? সুমির সব থেকে বড় ধাক্কাটা খেলো অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডে। নিজের বাবাকে জাজ হিসেবে দেখে একেবারে ভরকে গেল। কয়েক সেকেন্ড একদমই পলক ফেলল না, আর তারপরে চোয়াল শক্ত করে উঠে এলো। ভদ্রলোকের নাম সাওলাত খান। বর্তমান ফ্যাশন ইন্ডাস্ট্রির বড় এক নাম। বেশ ভালো ডিজাইন করতে পারেন, আর সেই গুণটাই পেয়েছে ছেলে সমীর খান। তবে দুজনের মাঝে দূরত্ব যে সব দুমড়ে মুচড়ে দিল। এর আগের বার ন্যাশনাল পর্যায়ে অনলাইন অনুষ্ঠান হয়েছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন ভদ্রলোক। শুধু সেই কারণে জিতে যাওয়ার রাউন্ডটা ফেলে আসে সমীর। সবাই খুব বুঝিয়েছিল, তবে সে নারাজ। এতে নিজ কেরিয়ারের ক্ষতি করে ফেলল সমীর। এ নিয়ে কখনোই আফসোস করেনি। ভদ্রলোকের ছায়াটা যেখানে থাকবে, সমীর ঠিক তার বিপরীতে অবস্থান করবে। সমীরের নাম ডাকা হলো। তার করা ডিজাইনগুলো অলরেডি মনিটরে দেখানো হচ্ছে, শুধু ব্রিফিং দিবে। সমীরের নামটা শুনে সাওলাত খান বেশ চমকালেন। আগেরবারের ঘটনাটা তিনি জানতেন না। প্রধান অতিথি হিসেবে স্বীয় দায়িত্ব পালন শুরু করেছিলেন কেবল। তবে এবার যে একেবারে বিচারকের আসরে। সমীর আসছে না দেখে সাওলাত খান বারবার তাকাচ্ছেন। ছেলের মুখটা দেখা হয় না আজ কতগুলো বছর। সত্যি বলতে তিনি সন্তানদের ভালোবাসেন। মাঝের করা এক ভুলের জন্য সন্তানরা আলাদা হয়ে গেল। কি করার ছিল ওনার? দ্বিতীয় স্ত্রী তথা কাননবালার পেটে যে ভুলক্রমে ওনার সন্তান এসেছিল,
অনাকাঙ্ক্ষিত সেই ভুলের জন্য বিয়েটা করে নিতে হলো তাড়াহুড়ো করে। বড্ড ভুল ছিল সেসব। নিজ স্ত্রীকে খুব একটা ভালোবাসতেন না তিনি। পরনারীতে আসক্ত হয়ে অবৈধ সন্তানের জন্ম দিলেন, আর নিজের বৈধ সন্তানদের হারিয়ে ফেললেন। বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। পাশ থেকে একজন বিচারক বললেন, সলাৎ সাহেব দেখেন, এই ছেলের কাজগুলো কি নিখুঁত ডিজাইন। যতগুলো ডিজাইন এসেছে সব থেকে বেস্ট। ছলছলে নয়নে হাসার চেষ্টা করলেন তিনি। চোখের জলটুকু বহু কষ্টে আটকে রেখে দিলেন। ছেলেকে দেখার জন্য মনের ভিতর ঝড় বইতে শুরু করলো। অধৈর্য হয়ে কয়েকবার সিট থেকে ওঠার চেষ্টাও করলেন। অতঃপর সমীরের দেখা মিলে। ছিমছিমে শরীরের, লম্বা দেহের ছেলে। চেহারা ভালো খারাপ না, তবে সব থেকে সুন্দর হচ্ছে চিকন কপালটা। এমন সুন্দর কপাল যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। লম্বা চুলগুলো যখন কপালে এসে আছড়ে পড়ে, তখন মনে হয় পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ সমীর। মনে মনে চাপা গর্ব করলেন তিনি। এই গুণী ছেলেটাই যে তার, সেটা ভাবতেই আনন্দ হচ্ছে। সমীর খুব স্বাভাবিকভাবেই মঞ্চে এলো। মাইক তুলে দেওয়া হলো। থ্যাঙ্কস টু অল, যারা আমাকে এমন সুন্দর বিশেষ আয়োজনে অংশ হতে নির্বাচিত করেছিলেন। আমি দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করে আজ ফাইনাল রাউন্ডে মাইক হাতে উপস্থিত। বিজয় হয়তোবা খুব নিকটে। যেহেতু ফাইনাল, সেহেতু বিজয়ী না হলেও আমরা সবাই একজন রানার্স আপ, এটা শিওর। মোট কথা, হেরে যাওয়ার কোনো চান্স নেই। সে যাই হোক, আমি হয়তো সকলকে এমন এক সংবাদ দিতে চাই, এর ফলে মিডিয়া কিংবা ভিউয়ার সকলেই তিক্ত মতামত পোষণ করবেন। এই ভিন্ন ভিন্ন মতামত গ্রহণে আমি দ্বিধান্বিত না। আমি জানি আমাকে ফেস করতে হবে অনেক কিছু, তবে আমি সেটা বলবো। আর ইটস ফাইনাল। সওলাত সাহেব ছেলের কথাটাকে খুব পজিটিভভাবে গ্রহণ করলেন। তিনি মনে মনে ভাবলেন, ছেলে বুঝি বলবে সওলাত খান আমার বাবা। তিনি একেবারে তৈরি হয়ে রইলেন ছেলেকে বুকে টেনে নেওয়ার জন্য। সমীরকে অলরেডি সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করেছে। সমীর একবারও তাকালো না বাবার দিকে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমি নিজের নাম এই প্রতিযোগিতা থেকে উইথড্র করতে যাচ্ছি। উর্মির সাথে কথা বলছে সমীর। দুজনের কণ্ঠটাই মলিন। এই কাপড়ের থেকে কি যেন লুকোচ্ছে। সমীরের কাজ নিয়ে প্রশ্ন তুলতেই সমীর অন্য কথা এলো। সোমেন ভাইয়ের কি খবর গো? শুনলাম বিদেশে আসবেন। হ্যাঁ, মাহফুজ স্যার তেমনটাই বলেছেন। সেদিন সোমেন স্যারও বলল। তাহলে তো ঠিকই যাবে। হ্যাঁ, এখন বলো, তোমার অনুষ্ঠানের কি হলো? আজকালের মধ্যেই তো ফাইনাল হওয়ার কথা, তাই না? খেয়েছো? অনেক আগেই। আপাকে খাইয়েই খেয়ে নিয়েছি। ও হ্যাঁ, রাত তো অনেক হলো। আপার কি খবর? ভালো। বেবিটা আজকাল যন্ত্রণা দিচ্ছে। কি করলে আপা কোকিয়ে ওঠে। ইস, কি বলো, এটা যন্ত্রণা? এটা তো দারুণ লাগার কথা। বেবি কিক করার ফিলটা ভাবো কেমন লাগে। হয়েছে মিস্টার, মায়েরাই বুঝেন কেমন লাগে। কষ্ট হলেও তো সুখ আছে। আমি তো আমার বেবির প্রতিটা কিক ফিল করতে চাই। হ্যাঁ, আগে বিয়ে করে একটা বেবি পয়দা তো করো। করবো তো, খুব দ্রুত করব। তাই তো। মেয়ে দেখেছো নাকি? দেখিনি, তবে চাইলে তুমি দেখতে পারো। আনমনে হাসল সমীর। এদিকে উর্মি দাঁত চেপে বলল, দেখবো তো। দেখো প্লিজ, মেয়েটা যেন খুব সুইট হয়, একদম তোমার। আমার কি? উর্মির উদ্বিগ্ন কণ্ঠ। সমীর ফিচেল হেসে বলল, তোমার বিপরীত। তুমি তো একটা ঝাল মেয়ে। আমার সুইট কাউকে লাগবে, বহুদিনের শখ। কল কেটে দিয়েছে উর্মি। সমীর হেসে আবার কল করলো। ভাবলো এখনই বলে দিবে শখের মেয়েটি উর্মি। তবে দ্বিতীয়বার কল করে সুইচ অফ পেল ফোন। এত রাগ করেছে মেয়েটা। 2 দিনের মাথায় দেখা গেল সৌমিন খুব অসুস্থ। মুখ দিয়ে লালার মতো কি যেন বের হয়। এইসব দেখে সৌমিনকে ফাইল দিতে আসা ড্রাইভার চিৎকার করে ওঠে। দ্রুত পায়ে ছুটে আসে উর্মি সহ সবাই। উর্মি দেখতে পায় সৌমিন কেমন যেন বিহেভ করছে। সবাই ধরে হসপিটালে নিয়ে আসে। যাওয়ার পূর্বে উর্মি মাহফুজ স্যারকে কথাটা জানান। ভদ্রলোক এই কথা শুনে নিস্তব্ধ হয়ে যান। কারো গলা শুনতে পায় উর্মি। তিনি বলছেন, কে ফোন করেছে? সৌমেন। হসপিটালের করিডোরে মানুষের ভিড় জমেছে। প্রতিটা স্টাফ ছুটে এসেছেন। সৌমেন স্যারের এমন অসুস্থতা কেউ আশা করেনি। মাহফুজ সাহেব আর ওনার স্ত্রী লতিফা বেগম ছুটে এলেন। ভদ্রমহিলা উন্মাদের মতো কাঁদছেন। ছেলের জন্য যেন শরীরের প্রতিটি রক্তবিন্দু ত্যাগ করতে প্রস্তুত। উর্মি লতিফা বেগমকে সিটে বসালেন। মাথায় হাত বোলাতে লাগলেন। ওর ভীষণ কান্না পাচ্ছে। এই তো দুপুরেই উর্মিকে ডেকে বলল, উর্মি, এবারের কাজটা তুমি খুব ভালো করেছো। তুমি খুব ভালো কর্মী। ডাক্তার বের হয়ে আসতেই লতিফা বেগম ছুটে গেলেন। থমথমে ডাক্তার কিছু বলতে নারাজ, তবে মাহফুজ সাহেবকে দেখে না বলে আর থাকতে পারলেন না। তিনি শুধু জানালেন সৌমেনের অবস্থা ভালো নয়। শরীরে বিশেষ ধরনের মেডিসিন দেওয়া হয়েছে, যার ফলে
পরিবর্তন এসেছে সৌমিনের জেনেটিক বৈশিষ্ট্য সহ ব্রেনের। হয়তোবা সৌমিনের এর স্মরণশক্তি আর বুদ্ধিমত্তায় প্রভাব পড়বে। ব্যাস এটুকু শুনে জ্ঞান হারালেন লতিফা বেগম। মাহফুজ সাহেবও ভেঙে পড়লেন। প্রতিটা মানুষ চুপচাপ। শুধু উর্মি চিৎকার করে বলল, আন্টির হাত পা ঠান্ডা হতে শুরু করেছে, দ্রুত বেডে নিতে হবে ওনাকে। রাতে সমীরের নাম্বারে কল করলো উর্মি। পুরো 98টা মিস কল এসেছে। উর্মি রিসিভ করতে পারেনি, কারণ সৌমিনের পরিবার নিয়ে ব্যস্ত ছিল। সুমির কল রিসিভে সময় নিল না, ঝটপট বলল, সারাদিনে কল রিসিভ করনি উর্মি, তুমি ঠিক আছো? চিন্তা করুন, আমি ঠিক আছি, তবে সৌমিন স্যার অসুস্থ। কি হয়েছে? পুরো ঘটনা বর্ণনা করলো উর্মি। এতে সমীর ব্যথিত হলো। দুজনের মাঝের সম্পর্কটা সুন্দর। সৌমিনের খোঁজ নিতে ফোন করবে বলে ঠিক করলো। এদিকটা সামলে দ্রুত ফিরে আসবে বলেও স্থির হলো। উর্মির মনটা ভীষণ পানসে ঠেকে। সমীরও নিশ্চুপ হয়ে রইল। কিছু সময় গেলে দুজনে প্রসঙ্গ বদল করলো। এক পর্যায়ে এসে উর্মি জানতে চাইল সমীরের ফাইনাল রাউন্ডের রেজাল্ট। আজ বাদে কাল তো সত্যিটা জানবেই উর্মি। সেজন্য সমীর বলল, আমি নিজের নাম উইথড্র করে নিয়েছি উর্মি। কেন? আজ আর লুকায়নি সমীর। একে একে বর্ণনা করলো নিজের বাবার প্রতারণা, মা ভাইকে নিয়ে চলে আসার ঘটনা। সবশেষে উর্মি চুপচাপ, চোখ দুটো ভরে গেছে জলে। অথচ সমীর কতটা সহজ গলায় বলে যাচ্ছে। সমীর আরও বলল, মা কতটা ভালোবাসতেন বাবাকে। মাংসকে একদম চিড়ে ফেলে বাঁধাকপি দিয়ে ভাজি করা ছিল বাবার সব থেকে প্রিয়। সেদিন মা শখ করে বাবার জন্য সে রান্নাটাই করেছিলেন। তবে বাবা এসেছিলেন অন্য নারীর হাত ধরে। কেউ সেদিন মুখে তুলেনি খাবার। পরদিন ময়লার গাড়ি করে চলে গিয়েছিল শখের রান্না। কয়েক সপ্তাহ মুখ বুজে ছিল সমীর। খুব কষ্ট করে জব খুঁজে মা ভাইকে নিয়ে বেরিয়ে আসে। আর এভাবে শুরু হয়েছিল ওর শখের গল্প। সৌমিনের বেস্ট ফ্রেন্ড অনুজ হিন্দু ধর্মের অনুসারী হলেও দুই প্রান্তের দুই ব্যক্তিত্ব শুরু থেকেই মিলেমিশে ছিল একাকার। কেউ কখনো কোনো বিষয় লুকায়নি একে অপরের থেকে। সৌমিনও নিজের জীবনের এক একটা খণ্ড জানিয়ে রাখত ভিন্নধর্মী এই বন্ধুটিকে। ইতিমধ্যে সৌমিনের অসুস্থতার খবর চলে গেছে অনুজের নিকট। অস্ট্রেলিয়া থাকে সে। ভালো ব্যবসা সেখানে। সব কিছু ঠিক থাকায় টিকিট পেতে বেশি বেগ পেতে হয়নি। তবে স্ত্রীকে সাথে নিয়ে আসতে পারেনি। কয়েকদিন পর সেও চলে আসবে। বন্ধুর অসুস্থতার খবর পেয়ে ছুটে চলে এসেছে বন্ধুর নিকট। উর্মি লোকটাকে দেখে যা বুঝলো, এতে করে অন্তরের মধ্যভাগে একরাশ ভালো লাগা কাজ করছে। মানুষটা কতটা উদ্বিগ্ন বন্ধুর জন্য। সত্যি বন্ধু শব্দটির মাঝে লুকিয়ে আছে বিশাল এক মুগ্ধতা, যা ধর্ম বর্ণ সব কিছুর থেকে বহু দূরে। যেখানে শুধু বিশ্বাস রাখা হয় সত্যকে আর গ্রহণ করা হয় মনুষ্যত্বকে। আত্মিক বন্ধনকে আগলে রেখে তৈরি হয় সম্পর্ক। বেডে শুয়ে থাকা সৌমেনকে দেখে সবাই অনেকটাই স্তব্ধ। তাকে আনা হয়েছে কেবিনে। একে একে সবাই ভিড় করছে দরজার নিকট। সবাই এক ঝলক দেখছে ছেলেটাকে। সবল দেহের জন্য প্রায় সময় কলেজ কিংবা ভার্সিটির এনাউল ফাংশনগুলোতে অ্যাওয়ার্ড পেয়েছে সৌমেন। আজ সেই মানুষটা হসপিটালের বেডে। মাহফুজ সাহেবকে বিশেষ ব্যস্ত দেখাচ্ছে না। দীর্ঘ সময়টাতে বোধহয় নিজেকে খাপ খাইয়ে ফেলেছেন। স্ত্রীকে এখনও জাগ্রত করা হয়নি। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। অনুজকে দেখে সৌজন্যতার হাসি দেওয়ার বৃথা চেষ্টা করলেন। পরক্ষণে সেই হাসিটা অশ্রুতে পরিণত হলো। উর্মি একবার নিঃশ্বাস ফেলল। প্রতিটা বাবা মাই চান সন্তানদের ভালো হোক। অনুজ উর্মিকে দেখে চিকন চোখে তাকালো। মেয়েটিকে এর আগে দেখেছে বলে মনে হয় না। ভাবনার মাঝেই ডাক্তার বের হলেন। উর্মি এগিয়ে এলো, তবে কিছু বলল না। অনুজ মাহফুজ সাহেবের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল কিছুক্ষণ। সৃষ্টিকর্তা ব্যতীত কারো হাতে কিছু নেই। ডাক্তারের সাথে কথা বলে সে। সব শুনে অনুজ শুধালো, ব্রেন হ্যামারেজ হয়েছে কি? এখনও শিওর করে বলা যাচ্ছে না। কথা বললে বোঝা যাবে। রিপোর্ট কি বলে? চুপচাপ দেখালো ডাক্তারকে। তিনি অনুজকে সাথে নিয়ে একটু দূরে এলেন। উর্মি নজর ফিরিয়ে নিল। মাহফুজ সাহেব বসেছিলেন। লতিফা বেগমের চিৎকারে ছুটে গেলেন। তিনি চেতনা ফিরে পেয়েছেন। ছেলের জন্য এখন পাগলামি শুরু করেছেন। ঝাপড়ে ধরল উর্মি। সোফাতে বসে পড়লেন মাহফুজ সাহেব। মস্তিষ্ক চলে না আর। মুখ ঢেকে ফেলেন হাতের তালুতে। উর্মি কোনো মতে মিথ্যে বুঝ দিচ্ছে, তবে আদৌ কি সুস্থ হয়েছে সৌমেন? উর্মি বাসায় ফিরল রাত 1টায়। এই মাঝরাত্রিতে ফিরতে দিতে চাননি মাহফুজ সাহেব। তবে কাল সকালে কোর্টে ডেট পড়েছে। নয়ন ডিভোর্স ফাইল করার জন্য কেস করেছে। উর্মিকে কেমন যেন রুক্ষ দেখায়। এপাশ ওপাশ করলেও ঘুমায়নি মেঘনা। উর্মির মুখের অবস্থা দেখে উঠে পড়ে। উর্মি সেটা খেয়াল করেনি। ওর মন অন্য স্থানে। ধীর কণ্ঠে ডাকে মেঘনা। উর্মি সচকিত হয়ে মেঘনাকে ঝাপটে ধরে। হাত পা কেমন নিশ্চল দেখায়। মেঘনা বুঝে না কি হয়েছে। উর্মি ফুপিয়ে কাঁদে। ছোট ভাইয়ার সাথে ভাবির খুব ঝগড়া হয়েছে রে আপা। এ আর নতুন কি? এটা তো প্রায়ই হচ্ছে এখন। ঘুমিয়ে পড়। না রে আপা, এটা অনেক বড় ইস্যু। তাতে তোর কি? মনে আছে সেদিন কি বলেছিল ওরা? আমাদের সংসার আমরা বুঝবো,
শোন বোন, বড় ভাবি লোভী হতে পারে, তবে কখনো অহংকার করে না। একটু থামে মেঘনা, পাটা মিলে দিয়ে আবার বলে, তবে ছোট ভাবি অহংকারী, সাথে সাথে আমাদের ভাইটাকে অহংকারী বানিয়ে তুলেছে। আমি ওর সম্পর্কে কিছু শুনতেই চাই না। মেঘনা রাগ করে ঘুমিয়ে পড়ল। উর্মি চুপচাপ বারান্দায় এসে দাঁড়ালো। মনটা বড্ড খারাপ। চারদিকে ঝামেলা, সুখ সকাল্লাদ সব কিছু কেমন মলিন। সুমিরের কথা ভীষণ মনে পড়ে। কল করে উর্মি। সুমির ঘুমিয়েছিল। উর্মির নাম দেখেই ধর মরিয়ে ওঠে। ভালো লাগছে না সুমির। কি হয়েছে উর্মি? জানি না, শুধু জানি ভালো লাগছে না। তুমি ঠিক আছো তো? এমন লাগে কেন কণ্ঠটা? সুমিরের কণ্ঠটাও চিন্তিত। উর্মি শিউরে ওঠে। ব্যথা হয় বুকে। বিশেষ আয়োজন নেই আজ। কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি সুমির, আমি তোমাকে ভালোবাসি। ওপাশের মানুষটি বোধহয় বিস্মিত। কেঁপে উঠেছে প্রতিটা শিরা। সুমিরের চোখ দুটো ঝাপসা হতে শুরু করলো। উর্মি উত্তরের অপেক্ষায়। সুমির চুপচাপ থেকে মৌনতা ভেঙে বলল, আমার একটু সময় প্রয়োজন উর্মি। উর্মি এবার স্তম্ভিত। তবে কি সুমির তাকে ভালোবাসে না? এ কি করে হয়? দুজনের চোখে চোখে বহুবার প্রেম নিবেদন হয়ে গেছে। ভরকায় উর্মি। ভালোবাসার সংকটে হাত পা ঠান্ডা হতে শুরু করেছে। সুমিরের কণ্ঠ শোনা যায় না। উর্মি বলে, আমি তবে এখন রাখছি। ফোন হাতে রেখে উর্মি ব্যস্ত হয়ে যায়। কেমন অশান্ত লাগে বুক, চোখ দুটো জ্বালা করছে। নয়নের সাথে কোটে মুখোমুখি মেঘনা। উঁচু পেটটা নিয়ে চলতে কষ্ট হয় খুব। যতদিন এই বাচ্চাটা পেটে আছে ততদিন ডিভোর্স দিতে পারবে না নয়ন। সেই জন্যই ছিল এত নাটক। তার ছিল হাসি মেঘনা। উর্মি কেবল তাকিয়ে থাকে। নয়নকে দেখলে এখন ঘৃণা হয়। আপার বিয়ের শুরুর দিকে উর্মি মনে মনে গর্ব করত এমন একজন ভাইকে পাওয়াতে। তবে কে জানতো সময় স্রোতে ভালোবাসা উঠে যায়। আচানক সুমিরের কথা মনে পড়ে উর্মি। অসুস্থ বোধ হয় হুটহাট। নয়নের সাথে কথা বলে না মেঘনা। শুধুই উঁচু পেটে হাত বোলাতে বোলাতে বলে, বেবি এই দেখ তোর পাপাকে, যে তোকে পৃথিবীর আলো দেখাতে চায়নি। নয়ন চুপ করে শুনল কথাটা। কেন যেন ভেতরটা ঈষৎ আর্তনাদ করে। চরম বিরক্তি প্রকাশ করে মেঘনা। উর্মির হাত ধরে এগিয়ে যায়। খোলা চোখে তাকিয়ে থাকে নয়ন। মেঘনাকে আগে এমন তেজস্বী লাগেনি। খেয়াল করা হয়নি 9 মাসের উঁচু পেটে কি ঠিক কতটা সুন্দর লাগে মেয়েটিকে। মায়েরা বোধহয় এমনই সুন্দর হয়। অন্ত ছুটে এলো মেঘনার কাছে। উর্মি তখন শাওয়ার নিতে গেছে। মেঘনা স্থির চোখে দেখছে অন্তকে। আজকাল শরীরটা এত ভারী হয়ে গেছে যে কথা বলতে গেলেও কষ্ট হয়। অন্ত চারদিকে চোখ বোলায়। বড় ফুপি ছোট ফুপি কোথায়? শাওয়ারে গেছে বাবা। কি হয়েছে? একটু দরকার। কথা শেষ না করে বাথরুমের দরজায় নক করে অন্ত। ভেতর থেকে উর্মি বলে, কি হয়েছে? অন্ত কথা বলার পূর্বে বিকট শব্দ শোনা যায়। মেঘনার বুকটা ছ্যাদ করে ওঠে। অন্ত শুধু বলে, তাড়াতাড়ি আসো ফুপি। অন্ত দৌড়ে যেতে থাকে। মেঘনা বলে, আমায় ধরে নিয়ে যাতো। তুলির চুলগুলো এলোমেলো। সৌজন্য খুব বেশি রেগেই আছে। তুলির গায়ে হাতও তুলে ফেলল। তুলি তখনই জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। মেঘনা যেন কিছুই বুঝে না। অন্ত ছোট হলেও চেহারাটা কেমন বড়দের মতো করে রেখেছে। অমর বাসায় নেই। এদিকে জ্যোৎস্নার কোনো হেলদোল নেই। সে এই ভেজালে যাবে না বলেই স্থির। কি হচ্ছে কি এসব? ছোট ভাইয়া বোঝা ওরে, অসভ্য হয়ে গেছে। সংসার করে আমার সাথে আর প্রেম চালে আরেকজনের সাথে। কি বলছে কি এসব? বেশ্যা হয়ে গেছে। সৌজন্যের গলা চেপে ধরে তুলি। ধাক্কা মেরে সরিয়ে দেয় সৌজন্য। তুলি আর্তনাদ করে ওঠে। উর্মি তখনই ছুটে এসেছে। তুলিকে টেনে তোলে। কি হচ্ছে কি ভাইয়া? ভাবির গায়ে হাত তুলতে বারণ করেছি না? কি হবে? নাটক শুরু হয়েছে, যে নাটকের শেষ নেই। তুলি অশ্রু ফেলে। সৌজন্যের কথাগুলো শুনতে থাকে নীরবের সহিত। সৌজন্য রাগে ফুঁসতে ফুঁসতে বের হয় বাসা থেকে। তুলির হাতের কবজিতে কেটে গেছে। উর্মির বুকে হাহাকার। অন্ত যেন মৌনতাতে সব বুঝতে পারে। ব্যান্ডেজ এনে দেয় দ্রুত। উর্মি ব্যান্ডেজ করে দেয় ঠিকই, তবে তুলিকে কোনো প্রশ্ন করে না। কেবল বুক চিরে বের হয় দীর্ঘ নিঃশ্বাস। মায়ের বানানো শখের সংসার আজ হুমকির মুখে। তুলি রাগ দেখিয়ে বাবার বাড়ি চলে গেছে। সৌজন্য 2-1বার ফোন করা সত্ত্বেও তুলির বাবা মুখের উপর সাফ সাফ জানিয়ে দিয়েছেন মেয়ে দিবেন না। আর খুব দ্রুত নাকি ডিভোর্স ফাইল করা হবে। ঝোঁকের বসে বিয়ে করেছিল সৌজন্য, তাই কাবিনের টাকাটা বসিয়েছে 15 লাখ। তুলি বড়লোকের মেয়ে। সে যখন 15 লাখ টাকা কাবিনের কথা বলল, সৌজন্য নিজেকে প্রভাবিত করে বিনা বাক্যে রাজি হয়ে গেল। কারণ স্বপ্নেও ভাবেনি দুজনে ছাড়াছাড়ি হবে। এদিকে সেভিংয়ের টাকাটাও করেছিল তুলির নামে। সেটা থাকলেও কিছু একটা সাহায্য হতো। এতগুলো টাকা কোনোভাবেই সৌজন্যের পক্ষে দেওয়া সম্ভব না। কি দিনকাল এলো, ভালোবাসার চিন্তা বাদ দিয়ে এখন টাকার চিন্তা করতে হয়। একবার ভাবলো বাড়িটা বিক্রি করবে, কিন্তু নিজের ভাগেরটা বিক্রি করলেও খুব কম হলে এই অসময়ে 7 লাখ টাকা আসবে। এর বেশি পেতে হলে অপেক্ষার প্রয়োজন। উর্মি আর মেঘনা নিজেদের অংশ দিয়ে দিবে বলে স্থির করলো। ঠিক তখনই বের হলো বাড়িটা আটকা পড়ে আছে ব্যাংকে।
নোটিশ দেওয়া হয়নি ষড়যন্ত্র করে। এত শত চিন্তা এসে উদয় হলো যে উর্মিসহ সকলের মাথা খারাপ। বড়ভাবেই কান্না জুড়ে দিয়েছেন। স্বামীর বেতন ভালো না, অতি সামান্যই সেভিং পড়ে আছে, অন্তর ভবিষ্যৎ একেবারেই ফাঁকা। মেঘনা খুবই বিরক্ত। আজকাল এমন ইতি আবেগের থেকে মেজাজ চলে বেশি। ব্যক্তিগত জীবনে খুব একটা সুখে নেই যে। উর্মি ভেতরে ভেতরে একেবারে ভেঙে গেছে, তবে বাইরেটা নারিকেলের মতোই শক্ত। জীবনে প্রথমবারের মতো সৌজন্য কেঁদে উঠল। খুব ছোট সময়ে কাঁদলেও একটু বুঝাওয়ার পর থেকে কেন যেন ছেলেটার চোখে কখনো জল আসেনি। কেমন যেন শক্ত ধাঁচের। এটা সত্য, তুলিকে খুব ভালোবাসে সে। না হলে স্ত্রীর কথাতে পরিবারকে কেউ অবহেলা করে? নিজেকে ভুলে পুরো শেষ হয়ে যাচ্ছে ছোট ভাইটা। এইসব দেখে উর্মির মনে চলছে নীরব ঝড়, যে ঝড়ে উর্মিকে সঙ্গ দেবার মতো কেউ নেই। ভাইয়াকে জড়িয়ে ধরে সৌজন্য। অমর খুব একটা সান্ত্বনা দিতে পারল না। সঞ্চয় যা আছে এতে করে নিজেদেরই টানাটানি লাগবে। এদিকে ব্যাংকের লোন বেড়ে গিয়ে হয়েছে 20 লাখ টাকা। এগুলো পরিশোধ না করলে মাসখানেকের মাঝে পরিবার নিয়ে বের হতে হবে রাস্তায়। জ্যোৎস্না চোখ রাঙালো। স্বামী সন্তান নিয়ে কেটে পড়ে মঙ্গল। তবে অমর আসছে না দেখিয়ে তেতে উঠলেন তিনি। কি শুরু করলে তুমি? এখানে পচে গেলে মরবে নাকি? আর কার জন্য ঠাঁই খোঁজো? দুদিন আগেও যে বউয়ের আঁচলে তলাতে পড়ে থাকতো। আহ জ্যোৎস্না, একদম কথা বলবে না? চুপ থাকি বলি আজ আমাদের কপাল পড়ল। জ্যোৎস্না আবার মরা কান্না জুড়ে দিল। সৌজন্য ফুপিয়ে ওঠে। অমর দীর্ঘ শ্বাস লুকিয়ে চলে যায়। মেঘনা বসে আছে সোফাতে, পেটে চেপে রাখা হাত। মস্তিষ্ক অনেক কিছুই বলে। উর্মি ধীরে ধীরে সব কাগজপত্র ঘাটে, একে একে বের করে সমস্ত ডিটেলস। চোখের সামনে সব যেন ভাসে। বড় আপার বিয়ের জন্য বালা লোন নিয়েছিলেন, তবে সেটা ছিল 2 লক্ষ। এখানে দেখাচ্ছে 12 লক্ষ। একে একে সব কাগজ ঘাটতে লাগলো উর্মি। এই যে লোনের কাগজপত্র সব ঠিক করেছিল নয়ন ভাই। ব্যাংক কর্মকর্তা হওয়াতে লোনটাও খুব সহজেই পেয়ে গিয়েছিল। আর এই কারণে নয়ন ভাইয়ের সম্মান ছিল একটু বেশি। বিয়ের আগে থেকে এ পরিবারের জন্য অনেক কিছু করেছে, এটাই ছিল সকলের ধারণা। উর্মির মাথাটা ভনভন করছে। একটা ব্রেক দরকার। সে যা ভাবার ভেবে নিল। শেষটা যাই হোক না কেন সবটা খোলসা করবেই। সৌমেনকে নিয়ে আর্তনাদ চলছে বাড়িতে। সব থেকে বেশি পাগলামো শুরু করেছেন লতিফা বেগম। একমাত্র ছেলের জন্য প্রাণ যেন বেরিয়ে আসে। ব্রেন হ্যামারেজ হয়েছে সৌমেনের। এর কারণ জানা নেই। উর্মি এসেছিল অফিসের ফাইল নিয়ে। কান্নার শব্দে স্থির হয়ে যায়। অনুজ কিছু একটা ভাবছে, যেন দ্বিধাতে ভুগছে। মাহফুজ সাহেব তীব্র রেগে চিৎকার করে যাচ্ছেন। ডাক্তার জানিয়েছেন সৌমেনকে দীর্ঘদিন ধরে এমন বিষ দেওয়া হয়েছে যার ফলে সৌমেনের ব্রেনের নার্ভগুলো শুকিয়ে গেছে। ধীরে ধীরে পুরো দমে পাগল করার জন্য এই মেডিসিনের ব্যবহার করা হয়। এইসব ষড়যন্ত্র কার সেটা জানার জন্যই তিনি পুলিশের কাছে কেস ফাইল করেছেন। উর্মিকে দেখে বাড়ির কাজের লোক শরবত দিয়ে গেলেন। শরবতের তরল গলা দিয়ে নামছেই না। অনুজ মাহফুজ সাহেবের সাথে কথা বলে। আঙ্কেল, আপনার সাথে আমার কথা আছে। বলো বাবা। আমার ছেলেটার অবস্থা ভালো হবে না, তাই না? ভেঙে পড়বে না, ডাক্তার বলেছেন সব ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিও না বাবা। ভদ্রলোক কান্নায় ভেঙে পড়লেন। উর্মি মুখ চেপে ধরে আছে। চোখ দুটো কেন যেন ভিজে আসে। অনুজ মাহফুজ সাহেবের কাঁধে হাত রেখে ভেতরে চলে গেল। ফাইল হাতে দাঁড়িয়ে রইল উর্মি। সমীরের কল দেখে নিজেকে পরিপাটি করলো। কথা বলতে বলতে বের হলো বাসা থেকে। স্যারের অবস্থা ভালো না সমীর, সেটাই শুনলাম, সেই জন্যই তোমায় কল করেছি। ও, তুমি কোথায় এখন? সমীর স্যারের বাসা থেকেই বের হলাম। ঠিক আছে, তুলি ভাবির বিষয়টা খোঁজ চালাচ্ছি। আমার এক বন্ধু আছে গোয়েন্দা বিভাগে কাজ করে, সে দেখবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে। ছোট ভাইয়াকে বড় অসহায় লাগে, ভালো লাগে না আর। তুমি খুব একা ফিল করছো তাই না? আরে না, একা ফিল কেন করব, আমি ঠিক আছি। উর্মির ভাঙা গলা বুঝতে পারে সমীর। চোখ দুটো ছলছল করছে। উর্মিকে খুব দ্রুত গুড নিউজ দিতে চায় সে, সেই জন্যই এখন চুপ রয়েছে। কি করো এখন? ধ্যান ফিরে সমীরের। গলাটা কেশে নিয়ে জানায় কাজ করছে। তারপর বলে, আজ সন্ধ্যার সময় আছে তোমার? হ্যাঁ, এখন তো অফিসে কাজও হয় না। স্যার যাওয়ার পর যা হলো, কি জানি চাকরিটা থাকবে কি না। বাড়ির লোন আর ছোটো ভাবির কাবিনের টাকা, একেবারে 35 লক্ষ টাকার ধাক্কা। টাকার অঙ্কটা এত বেশি যে কোথাও থেকে সাহায্য চাওয়ারও পথ নেই। উর্মি হাসার চেষ্টা করে, তবে দেখি কি করা যায়। আর শোনো, আজ শৌখিনের সাথে দেখা করবে সন্ধ্যায়। ও আমার গোয়েন্দা বন্ধুর ব্যাপারে খোঁজ নেবে আর তোমার সাথে পরিচয় করিয়ে দেবে। আচ্ছা। অফিস থেকে কাজ সেরে শৌখিনের সাথে দেখা করলো উর্মি। একটা কেস নিয়ে ব্যস্ত থাকাতে আধা ঘন্টার মতো লেট হলো প্রবীণের। ছেলেটা খুব করে আশা দিয়েছে উর্মিকে, আর যাই হোক সত্যটা বের করে দিবে সে। এতে করে বেশ ভরসা পেল উর্মি। তবে বাসায় ফিরে দেখলো অবস্থা খারাপ, রান্না হয়নি আজ। মেঘনা কোনো মতে কিচেনের দিকে আগাচ্ছে। উর্মি ছুটে গিয়ে বাধা দিল। তারপর
ডাল চাল ফুটিয়ে রান্না করলো। এক পর্যায়ে মনে হলো আজ তো ডাল ভাত জুটলো কপালে, তবে কাল কি হবে কে জানে কি আছে কপালে। 3 দিন পর তুলি আজ পরেছে ওয়েস্টার্ন ড্রেস, লাল টকটকে লিপস্টিক ঠোঁটে, চুলগুলো ছেড়ে দিয়ে বসেছে বারের সব থেকে শেষের টেবিলটাতে। উর্মিকে ফোন করেছে প্রবীণ। লোকেশন পাঠাতে চলে এসেছে উর্মি। ট্যাক্সির ভাড়া দিয়ে ভেতরে আসলো। কল করতে প্রবীণ চলে এলো। উর্মি চারদিকে চোখ বুলিয়ে বলল, বারে কেন? ভেতরে গেলেই বুঝতে পারবে। ছোট ভাবির কোনো ইস্যু? ইয়েস। ব্যস্ত দেখালো উর্মিকে। খুব দ্রুত হাঁটাতে হাত ধরে ফেলল প্রবীণ। উর্মি ফ্যালফেল করে তাকিয়ে, কি হলো? ধীরে যাও, না হলে কিছুই দেখতে পাবে না। ও আচ্ছা। নিস্তব্ধ গতিতে হাঁটতে লাগলো উর্মি। প্রবীণ ক্ষণে ক্ষণে কারোর সাথে কথা বলছে। দুটো মাস্ক হাতে নিল। একটা মাস্ক উর্মিকে দিয়ে আরেকটা নিজে পরে নিল। আর তারপর দুজন এমনভাবে ভেতরে গেল যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। উর্মির একটু অস্বস্তি হচ্ছে। যদিও সমীরের খুব ভালো বন্ধু প্রবীণ, তবে ওর জীবনে সমীর ছাড়া আর কোনো পুরুষ নেই। জীবনে কোনো পুরুষের স্পর্শ পাওয়া হয়নি, তবে সমীরের অনেক কাছাকাছি ছিল। এক মুহূর্তের জন্য সেই ভাবনায় ডুবে গেল উর্মি। প্রবীণ ঈশ্বর টান দিতে ছেলেটার কাছাকাছি চলে এলো। দম বন্ধকর পরিবেশ। উর্মি হাফ সাপ করছে। প্রবীণ ওয়াইনের গ্লাস এগিয়ে দিল। উর্মি অবাক হয়ে বলল, আমি এসব খাই না। আরে আমিও খাই না, জাস্ট দেখানোর জন্য। ও। প্রবীণের অনুকরণ করলো উর্মি। দুজনই মদের গ্লাসটা ঠোঁটের কাছে নিয়ে আবার রেখে দিল। দেখে মনে হলো দুজনই মদ পান করে। উর্মির গা গুলিয়ে আসে। বমি বমি ভাব হতেই ওয়াশরুমের দিকে যেতে নেয়। ঠিক তখনই দরজা দিয়ে প্রবেশ করে নয়ন। গায়ে টি শার্ট, প্যান্টের হাঁটুর দিকটা স্টাইল করে কাটা আর ভ্রুতে লাগানো রিং। মাথার ক্যাপটা পরাতে পুরোপুরি বখাটে লাগে। উর্মির মাথা ঘুরে যায়। বমির কথা ভুলে যায় সে। প্রবীণ ঠোঁট বাঁকিয়ে হাসে। উর্মি হতবিহল। ঈষৎ কাছে আসে প্রবীণ। কানের কাছেটায় ঝুঁকে বলে, এখন দেখবে ফিল্মটা। হাতের আঙ্গুল উপরে উঠে মৃদু সুরে কাউন্ট করে প্রবীণ। উর্মি দেখতে পায় নয়ন ধীর পায়ে তুলির দিকেই আগাচ্ছে। এবার যেন উর্মি মাথা ঘুরিয়েই পড়ে যাবে। পায়ের তলাতে মাটি নেই বললেই চলে। প্রবীণ মুখ দিয়ে জিরো উচ্চারণ করার সাথে সাথে নয়ন আর তুলি একে অপরকে জড়িয়ে ধরে। শুধু তাই নয়, একে অপরের সাথে এমন মাখামাখি শুরু করে যে ঘৃণায় জ্বলে ওঠে উর্মির চোখ। সবটা পরিষ্কার এখন। উর্মি আর সহ্য করতে পারে না। ছুটে গিয়ে তুলি আর নয়নের গালে চর বসায়। প্রবীণ মাথায় হাত রেখে বলে, শিট। আর একটু আগালে ব্যাপারটা অন্যরকম করার একটা চান্স ছিল। হয়তো বা দুজনের চরিত্রের গুণগুলো নিয়ে কেস ফাইল করা যেত। তবে এখন দুজনেই সাবধান হয়ে যাবে। বড় ভুল হয়ে গেল। মেঘনা কাতর চোখে তাকালো। উর্মির বলা প্রতিটা কথা শুনতে পেয়েছে। নেত্রযুগল বাধাহীন অশ্রু ঝরায়। এক সময় পেট চেপে ধরে বসে পড়ে। আর্তনাদ শুরু হয়। উর্মি ছুটে এসে জড়িয়ে ধরে আপাকে। সৌজন্য নিজের রুমে বসে শূন্য চোখে তাকিয়েছিল সিলিংয়ের পানে। উর্মির চিৎকারে হন্তদন্ত হয়ে ছুটে। মেঘনার পেন দেখে বুঝতে পারে হসপিটালে নিতে হবে। প্রথমে চেষ্টা করে মেঘনাকে কোলে নেওয়ার। রোগা পাতলা বোনটা খুব ভারী হয়ে গেছে। একা নেওয়ার মতো শক্তি নেই শরীরে। পর মুহূর্তে মনে হলো এই দায়িত্বটা এক ভাইয়ের, আর ভাইয়েরা পারে না এমন কিছু নেই। সৃষ্টিকর্তার রহমত ছিল বোধহয়। মুটিয়ে যাওয়া বোনটাকে কোলে তুলে ফেলল সে। উর্মি আর্তনাতে সুরে বলল, ভাইয়া তুমি পারবে না। পারবো। কথা শেষ না করেই ছুটতে থাকে সৌজন্য। অবাক চোখে তাকিয়ে থাকে উর্মি। তার বউ সোহাগী ভাইটা আজ বোন সোহাগী। এই ভাইয়ের দেহে কোনো পাপ নেই, আর না আছে কোনো সংকোচ। হসপিটালের করিডোরে পায়চারি করছে মানুষগুলো। সবাই মেঘনার নিজের লোক। বড় ভাবি, বড় ভাইয়া, ছোট ভাইয়া অন্তু আর ওর মা সম বোন উর্মি। প্রতিটা মানুষ আজ এখানে উপস্থিত কেবল ভালোবাসা নিয়ে। বড় ভাবি লোভী হলেও মেঘনার খবরটা পেয়ে ছুটে এসেছে নাজ। গত কয়েকদিন বাবার বাড়িতে থেকে শিক্ষা হয়ে গেছে। বিয়ের পর বাবার বাড়ি যে অবহেলার স্থান হয়ে যায় সেটা খুব ভালো টের পেয়েছেন। অপরাধ বোধ হয়েছে এতদিন। আজ একেবারে সব ছেড়ে চলে এসেছেন। খুব করে বলে এসেছেন ভাই ও তাদের বউদের বাঁচি মরি সব স্বামীর বাড়িতে। রাস্তায় থাকলে স্বামী সন্তান ননদ দেবরদের নিয়ে একসাথে থাকবো। তবু তোমাদের মতো হব না আর। উর্মি এত কষ্টের মধ্যেও সুখ পেল। বহুদিন ধরে এমন পরিবার পায়নি সে। অন্ধকারে খুঁজতে খুঁজতে আজ আলোর দিশা পেয়েই গেল। উর্মিকে বুকে টেনে ধরল জ্যোৎস্না। কয়েকবার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে তাকাতেই উর্মি বাধা দিল। সে শুধুই বাবা মায়ের গড়ে তোলা শখের পরিবারটাকে দেখতে চায়। লাল বাতিটা নিভে গেল। কেবিন থেকে বেরিয়ে এলেন ডাক্তার। প্রতিটা মানুষ ছুটে এলো। ডাক্তার গম্ভীর মুখে হাসি ফুটিয়ে বললেন, মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। প্রতিটা চোখ ছলছল করে উঠল। ছেলে মেয়ে নিয়ে কখনোই হিংসে ছিল না কারো মনে। সুস্থ এক বাচ্চা চেয়েছে কেবল। উর্মি ভেতরে যেতে চাইলে ডাক্তার বললেন পরে যেতে, রোগীর রেস্টের প্রয়োজন। একটু সুস্থ বোধ হতেই মেঘনা বাবুকে দেখতে চাইল। পাশ থেকে নার্স বললেন বাবুকে পরিষ্কার করা হচ্ছে। মেঘনা উঠে বসার চেষ্টা করে। ঠিক তখনই ডাক্তার এসে আটকে দেয়। স্পর্শটা এতটা কোমল যে মেঘনার নারী মন কেঁপে ওঠে।
স্পষ্ট অনুভব করে ডাক্তারের হাত কাঁপছে। ডাক্তার বলে, উঠো না এখন। কণ্ঠটা ঠিক চেনে না মেঘনা, তবে চেনা লাগে। অচেনা কণ্ঠের সুরটা, মাস্ক পরে থাকায় মুখটা দেখা যাচ্ছে না। মেঘনার শ্বাস কেমন ঘন হয়। ডাক্তার দ্রুত অক্সিজেন লাগিয়ে দেন। মেঘনা চোখ বন্ধ করতে মাথায় হাত বোলায়। মেঘনা মনও থাকে, তারপর হঠাৎ করে কেঁদে ওঠে। জীবন তাকে কি পরীক্ষায় ফেলল? নর্মাল ডেলিভারি। এত সময় যাওয়ার পরও রোগীর সাথে দেখা করতে দিচ্ছে না। বাবুকে নিয়ে আসা হয়েছে, ফুটফুটে একটা বাচ্চা। তুলতুলে দেহটা উর্মিকে কেমন দায়িত্বশীল করে তোলে। মনে হয় এই মাংসপিণ্ডটাও ওর নিজের শরীরের। খুব সুন্দর কপালটা। এই কপালে দেখে তাকেই সমীরের কথা মনে হয়েছে। এই সময়ে ছেলেটাকে বিরক্ত করতে চায় না উর্মি। এমনিতেও অনেক করেছে ওর জন্য। উর্মি কেবিনে দেখে আগায়। দরজা খুলে যে দৃশ্য দেখে, এতে করে ও নিজেও কেঁপে ওঠে। দ্রুত প্রস্থান করে, হাত পা শীতল থেকে। আলিদের বুকের ঠিক মাঝখানটায় মাথা ছিল মেঘনার। এই ছেলেটাকে জীবনে সব থেকে বেশি কষ্ট দিয়েছে সে। বাবার সাথে কমিশনারের মৌন বিবাদ ছিল। আলিদকে ভালোবাসা সত্ত্বেও অনুভূতিগুলোকে লুকিয়ে রেখেছিল মেঘনা। সবটা উজাড় করে ভালোবেসেছে নয়নকে। আলিদকে ভুলে গিয়েছিল এক প্রকার। সেই আলিদ আবার ফিরে এলো ওর জীবনে। মেঘনা সচকিত হয়। আলিদের থেকে দূরত্ব বজায় রাখে। ছেলেটা যেন কষ্ট পায়। মেঘনা চোখ মুছে। আমি আসলে সরি মেঘনা। সরি তো আমার বলার কথা। তুমি কেন সরি হবে, তাই না? দোষ তো আমার কপালের। ঠোঁট কামড়ে উত্তর করে মেঘনা। আমিই অভাগী, যেখানে যাই কপাল পুড়ে যায়। ছি, কী সব বলছো? ভুল কি বললাম বলো? জীবনে সব থেকে বড় পাপ ছিল তোমার মতো মানুষকে ফিরিয়ে দেওয়া। আমি কখনোই তোমার যোগ্য ছিলাম না, অথচ সেই আমি এটাই তোমাকে কষ্ট দিয়েছি। প্লিজ মেঘনা, এসব বাদ দাও। বরাবরই আমার দোষ লুকাও তুমি। কথা বলার সময় চোখ হাসে মেঘনার, আর তারপরেই মেঘনার রক্তে রক্তে ছেয়ে যায় বিষণ্ণতা। আলিদের মুখটা একবার দেখে নিয়ে বুঝে জীবন অনেক এগিয়ে চলেছে। আলি যেটা বলতে চায় সেটা সম্ভব না। দ্বিতীয়বারের মতো ছেলেটাকে ফিরিয়ে দিল মেঘনা। সেদিন ফিরিয়ে দিয়েছিল বাবার মুখের দিকে তাকিয়ে, আর আজ ফিরিয়ে দিল আলিদের ভালো ভেবে। আজ ওর কষ্ট নেই, শুধু আফসোস হলো কেন সেদিন ফিরিয়ে দিয়েছিল সুদর্শন এই প্রেমিক পুরুষকে। কি হতো বাবার অবাধ্য মেয়ে হলে? কত শত এলোমেলো চিন্তা করলো মেঘনা, যার সৃষ্টি আছে তবে সমাধান নেই। বিচিত্র এ জীবন নিয়ে যতই ভাবে ততই অবাক হয়। শখের জিনিসগুলো বড্ড দামি হয়, নতুবা হয় নিষিদ্ধ। সুমিনের অসুস্থতা যেন ভয়াবহ রূপ ধারণ করেছে। ভাঙচুর হয়ে গেছে নিত্য অভ্যাস। ডাক্তাররা সমাধান দিতে পারছে না। মানসিক ডাক্তাররা ভয়ে কাছে আসে না। উর্মি দূর থেকে এসব দেখছিল। ভয় লাগে কেমন। আচমকে একটা শোপিস ছুঁড়ে মারে সৌমিন, যার আঘাতে হাত কেটে যায় উর্মির। মেয়েটার আর্তনাদে সবাই ঘুরে তাকায়, এমনকি সৌমিন নিজেও ঘুরে তাকায়। হাতের রক্ত দেখে দ্বিগুণ আর্তনাদ করে। উর্মি বেরিয়ে আসতেই সৌমিন ওর দিকে ছুটে আসে। বেশ ভরকে যায় উর্মি। সৌমিন খপ করে ওর হাতটা ধরে ফেলে। রাগী ভাবটা এখনও যায়নি। উর্মি দিকে লাল চোখে তাকায়। উর্মি শুকনো ঢোক গেলে, এখানে কি করো তুমি? আমি তো এমনি এসেছি স্যার। ফাঁকিবাজ হয়ে গেছো তুমি, যাও এক্ষুনি কাজে যাও। জি স্যার। উর্মি কিছু দূর যেতেই সৌমেন আবার ডাকে। উর্মি আসে। সৌমেন বলে, হাতে কি? কিছু না তো। লাল তরল কেন? একটু আগে আপনি আমাকে ব্লেম দিচ্ছ তুমি, সাহস তো কম না। স্যার, আমি সেটা বলিনি। চুপ। উর্মি একদম স্থির হয়ে যায়। সৌমেন ঘুরে ঘুরে দেখে উর্মিকে, মাথা চুলকিয়ে বলে, আমি তো মজা করছিলাম। উর্মি এবার মাথা ঘুরিয়ে পড়ে যাবে যেন। সৌমেন খিটমিটে হাসে। যাওয়ার জন্য আগাতেই সৌমেন রাগী কণ্ঠে বলে, আমি যেতে বলেছি তোমায়? নো স্যার। তাহলে যাচ্ছ কেন? সরি স্যার। আই ডোন্ট নিড ইউর সরি। ওকে, গো। ওকে স্যার। উর্মি আবার এক পা আগায়। অমনি সৌমেন ডাক দেয়। মাথা ভন ভন করে উর্মির। সৌমেন কেমন যেন করছে। এই এখনই সিরিয়াস তো এখনই ফানি। মূলত ওর ব্রেনের নার্ভগুলো কাজ করছে না ঠিকঠাক। ছোটোবেলা আর বড়বেলার একটা মিলন ঘটেছে। এর ফলে দুটো বিষয় নিয়েই চলছে। হঠাৎ করে আবার মাথা ব্যথা শুরু হয়। মাথা চেপে ধরে সৌমেন, লুটিয়ে পড়ে মেঝেতে। সব ঘটনা শুনে দুঃখ প্রকাশ করে সমীর। উর্মি এ প্রান্ত থেকে বলে, মানুষের জীবন কেমন যেন, কেমন কি জানি, অদ্ভুত তো। ভালো লাগে না আমার। মনে হয় সবটা ভস্ম করে চলে যাই। আপার ডিভোর্সের কী অবস্থা? ওই আর কি, টাকার খেল। নয়ন ভাই ডিভোর্স দিয়ে দেবে। আর কোর্টের রায় ছিল বেবি আসার পর। আর তুলি ভাবির বিষয়টা জানি না কি হবে। 15 লাখ টাকা জোগাড় করা সহজ না। কোর্টে রায় চলছে, সেসব তো বুঝলাম, কিন্তু তুলি ভাবির সাথে নয়ন ভাইয়ের সম্পর্ক কি, এটা আমার কাছেও পরিষ্কার নয় সমীর। সবটা ঘোলাটে। ভাইব্রেশন হয় সমীরের ফোন। মা ফোন করেছেন। উর্মির কল রেখে মায়ের ফোন রিসিভ করে সে। ওপাশ থেকে মিষ্টি মৃধার গলা শোনা যায়। একটা কথা বলবো? বলো না। এত আড়ষ্টতা কেন মিষ্টিমা? তোমার ছেলে আমি। তোর বাবার ছবি দিবি একটা, কিংবা ভিডিও কলে দেখাতে পারবি একটু?
মিষ্টি মৃধার কণ্ঠে কেমন লজ্জা কাজ করে। সুমির উত্তর করে না, কল কেটে ভিডিও কল দেয় আর তারপর বেলকুনিতে গিয়ে বাবার বরাবর দাঁড়ায়। ব্যথাতুর দৃষ্টিটা মিষ্টি মৃধার চোখ এড়ায় না। ভদ্রলোক জীবনে ভুল করলেও একটা সময় এসে ভুল বুঝতে পেরেছেন। তবে একজন বাবা সর্বদাই বাবা, সন্তান বৈধ হোক কিংবা অবৈধ। এই সকল চিন্তায় বাবার সাথে মিলমিশ করবে বলে স্থির করেছে সমীর। যদিও সবটা কেবল মা ভাইয়ের কথা ভেবে। হয়তো কখনই বাবাকে ক্ষমা করতে পারবে না, তবে চেষ্টা করবে। অন্তত মায়ের জন্য এই চেষ্টাটা করবে সে। জীবনের শেষ কটা দিন ভালো থাকার এক প্রচেষ্টা করবেন মিষ্টি মৃধা। অনুজের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেছেন মাহফুজ সাহেব সহ সকলেই। সৌমিনের সাথে ওর বিয়ে মাইশার যে দীর্ঘদিনের প্রণয়। মাইশার ব্যক্তিগত জীবনের জন্যই এই কথাটা সকলের অগোচরে ছিল। এসব কথা শুধুমাত্র অনুজই জানে। সৌমিন কোনো কথাই পেটে রাখতে পারে না। অনুজাকে বলা চাই। অনুজ তার ওয়াইফকে বলে কিছু ছবি পাঠাতে, যেখানে সৌমিন আর মাইশা খুব ঘনিষ্ঠভাবে। ছবিগুলো দেখে মাহফুজ সাহেব তেমন কিছু বোঝেন না। তবে অনুজ গত এক সপ্তাহে অনেক কিছু বুঝে নিয়েছে। মাইশা যে লাপাত্তা হয়ে গেছে সেটা সকলেরই জানা। তবে বিষয়টা ঘাটায়নি কেউ। অনুজ প্রথমে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছে। ওর সন্দেহটাই ঠিক থেকে কোনো ফুটেজ ছিল না। মাইশা কায়দা করে সরিয়ে ফেলেছে সব। অনুজ তারপরে খোঁজ করেছিল অফিসের আর কেউ লাপাত্তা কিনা। তখন জানতে পারে কল্লোল নাকি কিছুদিন যাবৎ টানা আসছেন অফিসে। সন্দেহ জাগে খুব। সমস্ত ফাইল ঘেটে তথ্যগুলো চেক করে অনুজ। ফলাফল দেখায় শূন্য। কারণ এখানে মাইশা আর কল্লোলের সব ডিটেলস ভুয়া। মাইশা বলেছিল সে এতিম। সেই জন্যে বোধহয় কোনো কিছু চেক করেনি সৌমেন। আর কল্লোলের ডিটেলস চেক করেছে মাইশা। সেই জন্য ধরা পড়ারও চান্স নেই। খুব সুন্দর করে গেম খেলেছে এরা। তবে এদের উপর মহলটা খুব প্রভাবশালী বোঝা যায়। ধরা মুশকিল। অনুজ শেষ চেষ্টা করে একবার। সৌমেন বুদ্ধিমান ছিল। সব সিসিটিভি ফুটেজের বাহিরেও গোপন কিছু ছোট ক্যামেরা লাগানো থাকতো। অনুজ মনে মনে প্রার্থনা করে যাতে এই বিষয়টা মাইশার না জানা থাকে। বইয়ের ভেতর থেকে ক্যামেরা বের করে অনুজ। ল্যাপটপে পেনড্রাইভ লাগিয়ে চেক করে। সবাই এখন নীরব দৃষ্টিতে। সুমিরের অসুস্থ হওয়ার দিনের ফুটেজ দেখে অনুজ। স্পষ্ট দেখা গেল মাইশাকে। মাইশা সিসিটিভি এর কাছে এসে ফিক করে হাসলো। আর তারপরই বলল, কি প্রয়োজন বলতো তোর? এই যে তোকে টাকা দিয়ে লাগিয়ে রেখেছে, তুই তো কোনো কাজেই এলি না। তোকে তো আমি অফ করি, রোজ কাজ করি, তাই না? মাইশা এবার হাসতে হাসতে সৌমেনের লাঞ্চে একটা তরল মিশালো। তারপর বাটিটা উপরে তুলে বলল, প্রিয় সৌমেন, আজকের খেলাটা খুব মজার হবে। খাবার রেখে মাইশা ফিচেল হাসলো। তারপর লকারগুলো থেকে কিছু ফাইল আর নগদ টাকা বের করে নিয়ে বেরিয়ে পড়ল। ধীরে ধীরে আগের ফুটেজগুলোও দেখল সবাই। কিছু অপ্রত্যাশিত দৃশ্য সামনে এলো। সৌমিনের অগোচরে মাইশা আর কল্লোল কেবিনে এসে নোংরা সব কাণ্ড করত। এখানে বোঝাই যায় এদের মাঝে সম্পর্ক রয়েছে। উর্মির চোখে ভাসে রিসোর্টে মাইশা আর কল্লোলকে চুম্বনে লিপ্ত হতে দেখেছে। তারপর সেদিন সৌমিনও ফিরে এসেছিল। উর্মি বুঝতে পারে মাইশা আর সৌমিনের একসাথে যাওয়ার কথা ছিল। তবে মাইশা মাঝে ফ্যাসাদ করে বসে। সেই কারণেই কষ্ট পেয়ে ফিরে আসে সৌমিন। উর্মির এখন নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে হয়। কেন সে এসব আগে বুঝতে পারল না? কোনো মতে যদি সৌমিনকে বলা যেত মাইশার কথাটা, তাহলে সৌমিনের এই অবস্থা হতো না। উর্মি কেবল ভাবে আর ভাবে। ওর ভাবনার শেষ নেই আজ। দীর্ঘ সময় নীরব থেকে সমীর বলল, সত্যি বলতে মাইশার সাথে আমার তেমন যোগাযোগ ছিল না। কেন যেন ভালো লাগেনি ওকে। অনেকগুলো মাস সৌমিন ভাইয়ের সাথে কাজ করছি, অথচ অচিরেও বুঝিনি এই মাইশা একজন আত্মাই। সৌমিন ভাইয়ের জন্য খারাপ লাগছে। সেটাই। আমিও খুব একটা শান্তি পাচ্ছি না। স্যারের অবস্থা দেখলেই গলা ধরে আসে। তবে উর্মি, এটা আমি মানতে পারছি না সৌমিন ভাইয়ের মতো বিচক্ষণ মানুষকে ওই 2 পয়সার মাইশা গোল খাইয়ে দিল। এটা আমার মাথায় ক্যাচ করছে না। ভালোবাসা অন্ধ হয়েছিলেন সৌমিন স্যার। হয়তো এটাই ছিল ভাগ্য। সেই ভাগ্যের বেশি কে দেবে? এখন বলো তো, বাবুর কী নাম রাখলে? বাবুর নাম তো রাখা হয়নি এখনও। একটা কথা রাখবে? হ্যাঁ বলো না। বাবুর নাম আমি রাখবো প্লিজ। হেসে ফেলল উর্মি। বেডের সাথে উবু হয়ে শুয়ে বলল, এই কথায় আবার অনুমতি চাচ্ছ? আপুকে বলার জন্য বলেছি। আপু যদি পারমিশন দেয় তবেই নাম রাখবো। আপু দিবে পারমিশন? এত ভেবো না তো। খেয়েছ? না, খাবো বলে খাওয়াই হলো না। কি কথা উর্মি? এখন রাত 11টা বাজে। এখনই যাবে? না, পরে। এখন আমি তোমার সাথে গল্প করব। উর্মির কণ্ঠে দুষ্টুমি। হাসে সমীর। পরক্ষণে বলে, হচ্ছে না মিস। এখন আপনি খেয়ে দিয়ে ঘুম দেবেন। শরীরের প্রতি যে যত্ন। কথা বলবো আমি? লক্ষ্মী মেয়ে, এখন খেয়ে ঘুমাও প্লিজ। কালকে তো আপার বাবুকে নিয়ে ক্লিনিকে যাবে। ও হ্যাঁ, তাই তো। একদমই খেয়াল ছিল না। আসলে সৌমিন স্যারের ঘটনাটা এতটাই আবেগী করে তুলেছিল যে। হয়েছে মিস, এখন আপনি প্লিজ খাবার শেষ করেন, না হলে কিন্তু খুব বকা খেতে হবে। হাসলো উর্মি।
কল কাটার পূর্বে শব্দ করে চুমু খেল মেয়েটি। আর তারপরেই টুট টুট শব্দ শোনা গেল। সমীর নিশ্চল দেহটাকে বেডে এলিয়ে দেয়। এদিকের ঝামেলাটা যেন ওকে চেপে ধরেছে, কিছুতেই কুলকিনারা পাচ্ছে না। প্রবীণের সাথে কথা বলছিল উর্মি। কেস নিয়ে ছেলেটা নানাভাবে সাহায্য করে যাচ্ছে। উর্মি প্রথম দিকে হতাশ হয়েছিল, তারই সাথে নিজের ভুলের জন্য নিজেকে দোষারোপ করছিল। তবে প্রবীণ জানায় তুলি আর নয়নের ঘনিষ্ঠতার প্রমাণে তেমন কিছুই প্রুভ করা যেত না। এতে অবশ্য উর্মির মন খারাপ করেনি। সে যে ভুল করেছে এটাই সত্য। নয়ন আর তুলি সেদিন খুব রেগে গিয়েছিল, তারই সাথে থ্রেট করেছে। এসবে হয়তো যায় আসে না উর্মির, তবুও আপা আর বাচ্চাটিকে নিয়ে ভয় পায় সে। পাশের টেবিলে মেঘনা আর বাবুকে দেখে বুক ভারী হয়। অশান্ত হয়ে ওঠে উর্মির নারী সুলভ মন। মাতৃত্ব জাগে অন্তর্কর্ণে। বাচ্চাটিকে কোলে তুলে নেয়। তুলতুলে নরম ছানাটির দিকে এক রাশ মায়া নিয়ে চেয়ে থাকে। এক পর্যায়ে অশ্রুসিক্ত নয়নে বলে, পৃথিবী উল্টে গেলেও তোর ক্ষতি হতে দেব না বাবু, তোকে আমি সবার থেকে আড়ালে রাখবো। মেঘনার চোখ থেকে দুফোঁটা অশ্রু নেমে পড়ে। উর্মির হাত চেপে ধরে বলে, আমার সাথে আমার মেয়ের মাও হয়ে উঠেছিস বোন, তোর ঋণ কী করে শোধ করবো বল। আপা, এমন কথা বলে আমাকে ঋণী করিস না প্লিজ। আমি ওর মা না হলেও মায়ের চেয়ে কম কি? দু বোনের মাঝে মৌন ঝরে। কেউ উত্তর করতে পারে না। প্রবীণ সব দেখে ভাবে এদেরকে সর্বোচ্চ সাহায্য করবে। চোখ মুছে উর্মি প্রবীণের নিকট এসে বলে, সরি, আমরা আসলে হুটহাট আবেগে জড়িয়ে যাই। সামান্য হাসে প্রবীণ। হাঁটতে হাঁটতে উত্তর করে, আবেগ ছাড়া মানুষ আছে? আর এটা তো গর্বের কথা, তোমরা দুই বোন হচ্ছ শক্তি, রুখে দাঁড়িয়েছ অন্যায়ের বিরুদ্ধে। সেটার জয় পরাজয় পরের কথা, তবে তোমরা নারী হিসেবে জয়ী। শ্রদ্ধায় ছেয়ে গেল উর্মির হৃদয়। আপা বাচ্চাটিকে নিয়ে আবার বসে পড়েছে। বাচ্চার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কলিজা খুলে চোখ বোলায়। উর্মি মনে মনে স্থির হয়, তার আপার বাচ্চাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়ে বড় করবে। ভাবনার অতলে যখন বুধ উর্মি, তখন চটজলদি প্রবীণ বলল, আমি তাহলে যাচ্ছি আজ, তোমরা দেখে শুনে বাসায় যেও। আচ্ছা, সমীর ফোন করলে জানাবেন, আমি বাবুকে নিয়ে চেক আপ করাতে যাচ্ছি। নিজেদের খেয়াল রেখো। মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায় উর্মি। প্রবীণের চোখে কিছু একটা লক্ষ্য করেছে সে। এতটা স্বচ্ছ ছিল চোখের মনি যা ওকে ভেতর থেকে সম্মান জাগাতে বাধ্য করে। সমীরের সাথে নিয়মিত কথা বলার সুযোগ হয় না আজকাল। কাজের প্রেশার কম দেখলেও মূলত কাজ বেড়েছে বহুগুণ, যা পুরোপুরি জুড়ে বসেছে উর্মির ঘাড়ে। না জানি সমীর স্যার কী করে সামাল দিতেন।